আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 11.2 থেকে ম্যাথ সলভ করব। এর আগের ভিডিওতে আমরা এমসিকিউগুলো কমপ্লিট করেছিলাম, তোমরা দেখে থাকবে। যারা দেখো নাই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে, অথবা আমি কমেন্টসে সবসময় লিঙ্ক দিয়ে রাখি, সেই লিঙ্কে ক্লিক করলেও তোমরা সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবে। এখানে আমরা আজকে 10 নাম্বার থেকে স্টার্ট করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। 10 নম্বরে আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? তাহলে পানির ওজন কিন্তু আমাদের জানা আছে, তাহলে সেই পানির ওজনের সাথে কাঠের ওজনের অনুপাত বের করে আমরা যদি শতকরা বের করি তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আমরা জানি ঘন সেন্টিমিটার পানির ওজন 10 ডেসিগ্রাম। তাহলে দেখো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 10 ডেসিগ্রাম আর 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম দেওয়া আছে। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। তাহলে এই দুটোর অনুপাত কি হবে? 10/7। ঠিক আছে, পানির ওজনের সাথে পানির ওজনের কত ভাগ বলেছে, তাহলে 10/7, আর সেটা হতে হবে অবশ্যই শতকরা। অতএব কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা ভাগ ইকুয়াল টু কি হবে? পানির ওজন বাই কাঠের ওজন গুণন 100। তাহলে কাঠের ওজন হলো 7 আর পানির ওজন 10। তাহলে এখানে হচ্ছে 70। উত্তর 70%, যেহেতু এটা শতকরা। ঠিক আছে, এবার 11 নম্বরটা দেখে নেই। ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ ইস্টু খ এর অংশ ইকুয়াল টু 2:3। ঠিক আছে, আর খ এর অংশ অনুপাত গ এর অংশ ইকুয়াল টু 1:2 এবং গ এর অংশ অনুপাত ঘ এর অংশ ইকুয়াল টু 3:2 বা 3:2 হয়। ঠিক আছে, তাহলে এই 300 টাকাকে আমাদের এই যে এদের অনুপাত অনুসারে ভাগ করে দিতে হবে। এখন দেখো এক একটার সাথে এখানে যেমন খ আছে এখানেও খ আছে, আবার এখানে গ আছে এখানে গ আছে। তো আমরা সবগুলো অনুপাত যদি একসঙ্গে লিখতে চাই ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ, তাহলে আমাদের কি করতে হবে? এই ক এর অংশের সাথে এই খ এর অংশের মিল থাকতে হবে, তাই না? তো এখানে দেখো খ পেয়েছে এই যে 3 ভাগ আর এখানে খ পেয়েছে 1 ভাগ, তাহলে এই দুইটা যাতে সমান হয়। হ্যাঁ, সাপোজ এখানে যদি 6 হয় এখানেও যেন 6 হয়। আবার দেখো গ এর অংশ এখানে আছে 2 আর এখানে আছে 3, তাহলে এই 2 আর 3কে এখানে সমান বানাবো আমরা। হ্যাঁ, যাতে এমন সংখ্যা দিয়ে গুণ দিব যাতে এখানেও 6 হয় এখানেও 6 হয়, বা এখানেও 8 হয় এখানেও 8 হয়, সেম হয়। সেভাবে আমরা সবগুলো অনুপাত সমান করে নেব।
এখানে আমরা এভাবে লিখতে পারি ক ইস্টু খ ইকুয়াল টু 2:3। আবার খ ইস্টু গ এটা হলো 1:2। তাহলে এখানে দেখো এই দুইটাকে যদি আমরা এটা খ তার মানে এই 3 আর 2, এই 3 আর 2কে যদি সমান বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে 3 রেখে এইটার সাথে যদি 3 গুণ করি তাহলে কিন্তু এখানেও 3 হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে আমরা দুইটাকে গুণ করব, এটা 3 এটা 6 হবে। দেখো এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, আর এটা 3:6, 3 দ্বারা গুণ করে। আবার এর পরেরটা এখন আমরা লিখব গ ইস্টু ঘ। এটা আছে 3:2। তাহলে এখানে দেখো গ হলো 6 আর এখানে গ 3, তাহলে এখানে এই 3টাকে আমরা 6 তৈরি করে ফেলি, তাহলে কিন্তু এটার সাথে মিলে যাবে। তাহলে 6 বানানোর জন্য আমরা এটাকে কি করব, 2 দিয়ে গুণ দেব। তাহলে 3 2 যা 6, আর যেহেতু এটাকে 2 দিয়ে গুণ দিচ্ছি পরেরটাকেও 2 দিয়ে গুণ দিতে হবে, 4। 2 দ্বারা গুণ করে। এখন কিন্তু দেখো সবগুলো মিলে গিয়েছে, যে খ এই খ 3 3, আবার এই গ 6 6। ঠিক আছে, এখন আমরা সবগুলো একসঙ্গে লিখতে পারি। অতএব ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ ইকুয়াল টু 2:3:6:4। তাহলে এখন আমরা সবগুলোর অনুপাত যেহেতু পেয়ে গিয়েছি, এখন অনুপাতের যোগ করে, সবগুলো অনুপাত যোগ করে তার ভিতর থেকে প্রত্যেকের অংশগুলো এই যে এত টাকার মধ্যে 300 টাকার মধ্যে কত টাকা আমরা ইজিলি বের করে নিতে পারবো। অতএব অনুপাতগুলির যোগফল 15। অতএব কয়ের টাকার পরিমাণ দেখো ক পাবে এই যে সম্পূর্ণ অংশ 15 আর ক হলো 2 অংশ, তার মানে 15 ভাগের 2 ভাগ পাবে ক, এবং কত টাকার মধ্যে সেটা টোটাল হলো 300 টাকার। তাহলে 300 এর 15-র 2 ভাগ, এটা কয়ের অংশ। তাহলে 300 গুণন 40 টাকা। একইভাবে আমরা খরটা বের করব। খর টাকার পরিমাণ 300 গুণন 15 ভাগের খ হলো এই যে 3 ভাগ, তাহলে 15-র 3, 60 টাকা। গয়ের টাকার পরিমাণ 15 ভাগের গ হলো 6, 120 টাকা। ঘয়ের টাকার পরিমাণ 300 গুণন 15 ভাগের 4 ভাগ। হ্যাঁ, আমরা কিন্তু এই যে এই সিরিয়াল অনুযায়ী, এই যে এই রেশিও অনুযায়ী ভাগগুলো নিচ্ছি। তাহলে 80 টাকা। উত্তর ক
40 টাকা, খ 60 টাকা, গ 120 টাকা এবং ঘ 80 টাকা পাবে। বেশ লেন্দি। অনুপাতের সবগুলো অঙ্কই এইভাবে যখন বের করতে হয়, প্রত্যেকের পরিমাণ অংশ বের করতে হয়, তখনই কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যায়, কিন্তু বাট সহজ, একই জিনিস একই কাজ বারবার করতে হয়। এবার আমরা 12 নাম্বারটা দেখে নেই। 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত দেখো এভাবে ভগ্নাংশ আকারে দেয়া আছে এখানে, কে কয়টি মাছ পেল। তো এখন এভাবে ভগ্নাংশ আকারে দেয়া থাকলে কিন্তু বের করা অনেক সমস্যা। এই জন্য ভগ্নাংশটাকে আমরা যেটা করব, এটাকে আমরা একটা সম্পূর্ণ সংখ্যায় নিয়ে আসব। আর সেটা করার জন্য যেটা করতে হবে, এই যে এই 3টা সংখ্যার আমরা লসাগু বের করব। লসাগু যত হবে তত দিয়ে যদি আমরা প্রত্যেকটাকে গুণ করি, তাহলে কিন্তু আমরা একটা সম্পূর্ণ নাম্বার সংখ্যা পাবো। সেই সংখ্যাটার অনুপাত যখন আমরা পাবো, সবগুলো যোগ করে এর ভিতরে কে কয়টি মাছ পেল, এই যে আগের মতো ক খ গ 300 টাকার মধ্যে যেভাবে পেয়েছে, এই যে 690টির মধ্যে ঠিক একইভাবে বের করব। যে কোনো অনুপাত দেয়া থাকলে যোগফল বের করে আর টোটাল অ্যামাউন্ট দেয়া থাকলে কিন্তু এই একই নিয়মে বের করা যায় সবগুলো। তাহলে আমরা প্রথমেই জেলেদের অংশের অনুপাত 4/5, 5/6। আচ্ছা, এখানে আমরা কমা দিব না, এখানে আমরা অনুপাত যেহেতু লিখেছি অনুপাত চিহ্ন দিব। তাহলে যেটা বললাম, আমরা এখন এই যে 3, 5 আর 6 এর লসাগু বের করব। তা 3, 5 আর 6 এর লসাগু কিন্তু 30। তাহলে আমরা প্রত্যেকটাকে 30 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ, তাহলে এখানে হবে 20, এখানে 5 6 30, 24 আর এখানে 25। তাহলে 20, 24, 25। এখানে আমরা লিখে দিতে পারি প্রত্যেক অনুপাতকে লসাগু 30 দ্বারা গুণ করে। অতএব অনুপাতের রাশিগুলির যোগফল 69। এখন আমরা কে কত অংশ পাবে, প্রথম জেলে পাবে 690 গুণন এই 69 এর প্রথম ভাগ, প্রথম জেলে পাবে 20, তারপরে 24, তারপর 25। তাহলে 69 এর 20 ভাগ, তাহলে 200টি মাছ আর কি। দ্বিতীয় জেলে পাবে 69 এর 24, 240টি। আর তৃতীয় জেলে পাবে
সেটা আছে 25। তাহলে 250টি। উত্তর জাস্ট আমরা সংখ্যাগুলো লিখে দেব। 200টি, 240টি, 250টি মাছ পাবে। তোমরা এভাবে বেশি ম্যাথস এক ভিডিওতে পছন্দ করো, নাকি ছোট ছোট করে 3-4টা করে বা 2টা করে ম্যাথ একটা ভিডিওতে পছন্দ করো, ছোট ছোট ভিডিও পছন্দ করো? সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। কোনটা হলে তোমাদের জন্য বেশি সুবিধা হয়। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7। প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এখানে এই যে অনুপাতগুলোর যোগফল বের করে করতে পারি, আবার এক্স ধরেও করতে পারি। হ্যাঁ, এক্স ধরে বাহুগুলো বের করা যায়। তো যে কোনোটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমি একটা এক্স ধরেও দেখাবো। তো এখানে আমি জাস্ট অনুপাতগুলোর যোগফল বের করে, আর পরিসীমা মানে তো আমরা জানি, পরিসীমা হলো ত্রিভুজের এটা যদি দেয়া থাকে, পরিসীমা হলো এই সবগুলো বাহুর যোগফল। হ্যাঁ, বাহুগুলোর যোগফল। তো বাহুগুলো যদি এটা হয়, হ্যাঁ, একটা 3, একটা 5, একটা 7 এই রেশিওতে হয়, তাহলে রেশিওগুলোর যোগফল সবগুলো বের করে এই 45 থেকে প্রত্যেকের ভাগ বের করলেই কিন্তু আমরা বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কি কি দেয়া আছে? ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:5:7। অতএব অনুপাতের রাশিগুলির যোগফল 3 + 5 + 7 = 15। অতএব প্রথম বাহুর দৈর্ঘ্য বা পরিমাণ বের করতে বলা হয়েছে। তো টোটাল সবগুলো বাহু মিলে হয় 45। তাহলে 45 এর 15 এর প্রথমটা হলো 3 ভাগ, তাহলে 9 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 45 গুণন 15 5 ভাগ, তাহলে 15 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য 45 × 15 এর 7 ভাগ, 21 সেন্টিমিটার। উত্তর 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার।
তোমাদের সুবিধার জন্য কমেন্টে কিন্তু লিঙ্কগুলো আমি দিয়ে রাখি, যাতে সেখানে লিঙ্কে ক্লিক করলেই তোমরা সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাও। তো যারা যেগুলো অনেকেই তোমরা জানতে চাও কমেন্টে যে এটা পাচ্ছি না, ওই ভিডিওটা কোথায়, এত নাম্বার কোথায়, তোমরা কমেন্টে লিঙ্কে ক্লিক করলে পাবে। আর প্লে লিস্টে গেলে সেখানেও আছে। এবার আমরা 14 নাম্বারটা দেখে নেই। দুইটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো এখানে যেহেতু দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে 5:7, তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি একটি সংখ্যা 5x আর আরেকটি সংখ্যা 7x। হ্যাঁ, অনুপাত দেয়া থাকলে এটা কিন্তু সুবিধা, যে কোনোটা সেই সংখ্যার সাথে x বা y বা z ধরে নিলেই সেই সংখ্যাটাকে হয়। তাহলে একটা সংখ্যা যদি 5x হয় আর একটা 7x হয় আর তাদের গসাগু 4 দেয়া আছে, লসাগু কত? তো আমরা একটা সূত্র জানি লসাগু বের করার, সেই সূত্রটা দিয়ে আমরা বের করব। দেখো এখানে আমরা ধরে নেই দুইটি সংখ্যার অনুপাত 5:7। মনে করি একটি সংখ্যা 5x, অপরটি 7x। আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু গুণন সংখ্যা দুটির গসাগু। তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল 5x ইন্টু 7x, এই দুটা। আর সংখ্যা দুটোর লসাগু, লসাগু কি হবে? এই যে লসাগু এটা আর এটা, তাহলে দেখো এখানে কমন কোনটা? x। আর এই 5 আর 7 এর মধ্যে কোনো কমন নাই, তাহলে 5 7 যা 35 আর কমন হলো x, তাহলে 35x, এটাই হবে লসাগু। তাহলে চাইলে কিন্তু এখানে আমরা লসাগুটা লিখেও নিতে পারি, লসাগু ইকুয়াল টু 35x। তাহলে লসাগু আমরা বসিয়ে দিলাম 35x, আর সংখ্যা দুটার গসাগু কিন্তু দেয়া আছে, এই যে গসাগু হলো 4, তাহলে এখানে আমরা 4 দিলাম। এখন এটা ক্যালকুলেশন করে আমরা এটার মান বের করব। 35x স্কয়ার ইকুয়াল টু 35x ইন্টু 4। তাহলে 35 কাটাকাটি হয়ে গেল, আর x স্কয়ারকে x দিয়ে ভাগ দিলে x ইকুয়াল টু 4। তাহলে লসাগু কত হবে? অতএব সংখ্যা দুইটির লসাগু ইকুয়াল টু, দেখো আমরা লসাগু তো ওই যে বের করে রেখেছি 35x, তাহলে 35 ইন্টু x এর মান বসিয়ে দেব 140 আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আরেকবার দেখবে এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। জাস্ট ফর্মুলাটা এখানে ইউজ করার ব্যাপার। এবার আমরা 15 নাম্বারটা দেখে নেই। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করল। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? তাহলে এখানে দেখো দুইটা অনুপাত দেয়া আছে, সাকিব আর মুশফিকুর, আবার মুশফিকুর আর মাশরাফি, দুজনের অনুপাতই একই রকম। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই
মুশফিকুরেরটা একই রকম করে আমরা একসঙ্গে লিখব। সাকিব, মুশফিক আর মাশরাফি 3টা অনুপাত একসঙ্গে লেখার চেষ্টা করব, তাহলে ইজি হয়ে যাবে। দেয়া আছে 3 জনের মোট রান। সাকিব অনুপাত মুশফিকুর 3:2। আবার মুশফিকুর অনুপাত মাশরাফি 3:2। এখন দেখো এই দুই জায়গাতেই কিন্তু মুশফিকুর আছে, এখানে মুশফিকুর, এখানে মুশফিকুর। তাহলে মুশফিকুরের এখানে আছে 2 আর এখানে 3, তাহলে এই দুইটাকে আমরা একই করব। একই করতে গেলে দেখো এটাকে 3 দ্বারা আর এটাকে যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে কিন্তু একই হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 9:6, এটা 6:4। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব 3 দ্বারা গুণ করে, আর এটাকে হলো 2 দ্বারা গুণ। তাহলে এখন যেহেতু একই হয়েছে দুটা মুশফিকুরের, এখন আমরা 3 জনকে একসঙ্গে লিখব। অতএব সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি 9:6:4। দেখো এখানে আমি x ধরে করে দেখাই। আমরা কিন্তু চাইলে এই যে সবগুলো যোগ করে প্রত্যেকের অংশ অনুযায়ী এই যে এত রান থেকে বের করতে পারি। আবার আমরা যদি এখানে সবগুলো ধরে নেই যে সাকিব, মুশফিকুর, মাশরাফির রান কত, সাকিবের 9x, মুশফিকুর 6x আর মাশরাফি 4x, এবার আমরা ধরে নিতে পারি। মনে করি সাকিব, মুশফিকুর ও মাশরাফি যথাক্রমে 9x, 6x ও 4x রান করে। অতএব প্রশ্ন মতে তোমাদের কাছে যেটা কমফোর্টেবল লাগে সেটাই করবে। x ধরে করলে x ধরে, আর না হয় ওই অংশটা বের করে করবে। তাহলে 19x = 171, 9। অতএব সাকিবের রান ছিল 9x, তার মানে 9 × 9 81 রান। মুশফিকুরের রান 6x, তাহলে 6 × 9 54 রান। মাশরাফির রান 4x, তাহলে 4 × 9 36 রান। তাহলে এই তিনটাই হবে আনসার। এবার আমরা 16 নম্বরটা দেখে নেই। একজন অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী ও 3 জন অফিস সহায়ক আছে।
একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন এই 150,000 টাকা হলে কে কত বেতন পায়? তাহলে দেখো একই এতে এদের কিন্তু রেশিও দেয়া আছে যে একজন করে সবার কত টাকা পায় সেটা কিন্তু দেয়া আছে। তাহলে আমরা রেশিওটা বের করতে পারবো যে 1:2:4 আর টোটাল টাকা দেয়া আছে। তাহলে অফিস সহায়ক অনুপাত অফিস সহকারী অনুপাত কর্মকর্তা 1:2:4। মনে করি অফিস সহায়কের বেতন x টাকা। মানে এই যে রেশিও অনুযায়ী যেহেতু 1 আছে এজন্য কিন্তু 1x তো লেখা হয় না, শুধু x টাকা। ঠিক আছে, এভাবে অফিস সহকারীর বেতন কত হবে তাহলে 2x টাকা আর কর্মকর্তার বেতন 4x টাকা। অফিস সহকারীর বেতন 2x টাকা এবং কর্মকর্তার বেতন 3x টাকা। অতএব প্রশ্ন মতে দেখো এখানে অফিস সহকারী বেতন, এখানে তাদের সকলের মোট বেতন দেয়া আছে। সকলের মানে এই 2 জন, 7 জন, 3 জন, হ্যাঁ, এই সবাই মিলে। তো এখানে কিন্তু একজনের বেতন আমরা বের করতেছি। ঠিক আছে, তাহলে একজনের বেতন যদি এই যে অফিস সহকারী একজনের বেতন যদি x টাকা হয় তাহলে এই যে অফিস সহকারী 7 জনের বেতন কত হবে? তাহলে 7 × x। হ্যাঁ, আবার এই যে 2 জন কর্মকর্তার সাথে এই যে একজনের যদি 3x হয় তাহলে 2 জন কর্মকর্তা 3x × 2। ঠিক আছে, আবার অফিস সহকারী হলো 7, তাহলে 2x × 7, আর অফিস সহায়ক আছে 3 জন, তাহলে 3 জনের বেতন কত হবে? x × 3। এই সবার বেতন মিলে হবে এত টাকা। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? দেখো এখানে একটু মিলিয়ে নিতে হচ্ছে। প্রথমে অফিস সহায়ক আছে x, অফিস সহায়ক হলো শেষেরটা 3 জন, তাহলে x × 3 প্লাস অফিস সহকারী বেতন 2x। কয়জন আছে অফিস সহকারী? অফিস সহকারী হলো 7 জন, তাহলে 7 দিয়ে গুণ হবে, প্লাস কর্মকর্তার বেতন হলো 3x, তাহলে কর্মকর্তা কয়জন আছে? 2 জন, তাহলে 2 জনের বেতন কত হবে? 2 দিয়ে গুণন হবে। এই সবার মিলে বেতন হলো এই 150,000। এখন এটা থেকে আমরা বের করে নেব x এর মান। তাহলে 3x প্লাস 14x প্লাস 6x। কর্মকর্তার বেতন হবে 4x, যেহেতু এখানে 4 আছে এই জন্য আমরা ধরে নিলাম 4x টাকা। এখন দেখো এগুলো কিন্তু আমরা একজনের বেতন বের করতেছি। ঠিক আছে, একজন বেতন কত পায়, কিন্তু কর্মকর্তা আছে হলো 2 জন, তাহলে একজন কর্মকর্তা যদি 4x পায় 2 জন কত পাবে? তার সাথে 2 গুণন হবে। আবার অফিস সহায়কের বেতন x টাকা। দেখো অফিস সহায়ক আছে 3 জন, তাহলে 3 জনের বেতন কত হবে? x × 3। আর সহকারী আছে 7 জন, তাহলে এই 2x এর সাথে 7 গুণন হবে, তাহলে সবার টাকা আমরা পেয়ে যাব যে এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? আমরা সিরিয়ালি যদি দেখি, দেখো অফিস সহায়কের
বেতন এক্স টাকা। তাহলে অফিস সহায়ক এখানে একটু কনফিউজিং, এলোমেলো আছে। তাহলে আমাদের অফিস সহায়ক শেষেরটা এটা 3 দ্বারা গুণন হবে। একজন যদি পায় এক্স টাকা, 3 জন পাবে 3x টাকা, প্লাস আমরা সবগুলো যোগ করব কারণ সবগুলোর বেতন হলো এত টাকা। তাহলে এখন আমরা দেখো অফিস সহকারীর বেতন, একজনের বেতন 2x, তাহলে 7 জনের বেতন কত? 2x × 7 প্লাস কর্মকর্তার বেতন, কর্মকর্তার একজনের বেতন হলো 4x টাকা। তাহলে কয়জন কর্মকর্তা আছে? কর্মকর্তা আছে 2 জন, তাহলে 2 জনের বেতন 4x এর সাথে গুণ দিতে হবে। তাহলে এই যে সবগুলো আমরা যোগ করলাম, সবার বেতন কত? এই যে এটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করে নেব। 3x + 14x + 8x। (25x = x = x = 600। অতএব এখন আমরা অফিস সহকারী বেতন, এই যে আমরা এখন এই x এর জায়গায় মানগুলো বসিয়ে দেব, তাহলে কিন্তু আমরা সবার আলাদা আলাদা বেতন পেয়ে যাব। তাহলে প্রথমেই আছে অফিস সহায়কের বেতন। অতএব অফিস সহায়কের বেতন যেহেতু x টাকা, তার মানে 600 টাকা। এরপরে আছে অফিস সহকারীর বেতন, (2x), তাহলে 600 × 2। আর কর্মকর্তার বেতন 4x, মানে 4 × 600। তাহলে এই সবগুলো আনসার। তোমরা আলাদা করে আনসারগুলো লিখে ফেলতে পারো। তা আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোর সাথে থেকো সবসময়। আল্লাহ হাফেজ।